আমৃত্যু ভালোবাসি তোকে পর্ব ৪৫। আবিরের বেসামাল অবস্থা দেখে তানভীর মৃদু হেসে ঠাট্টার স্বরে মেঘকে বলল, ভয় পাস না, ভাইয়াকে মনে হয় আরশোলা কামড় দিয়েছে, এজন্য অস্থির লাগছে সব কিছু, ঠিক হতে একটু সময় লাগবে। মিম আর আদি দুজনে একসঙ্গে চেঁচিয়ে উঠল, গাড়িতে আরশোলা আছে? কই আরশোলা, আল্লাহ বাঁচাও। ওদের নাচানাচিতে তানভীর গাড়ি সাইড করে পেছনে ফিরে তাকালো। তেজস্পূর্ণ গম্ভীর কণ্ঠে শোধালো, আমি কি একবারও বলেছি গাড়িতে আরশোলা আছে? আদি আর্তনাদ করে বলল, তুমি না বললা ভাইয়াকে আরশোলা কামড় দিয়েছে? তানভীর উদাস ভঙ্গিতে বলল, ভাইয়াকে কখন কোথায় আরশোলা কামড়াইছে কে জানে, তোরা চুপচাপ বস। গাড়িতে আরশোলা নেই, তারপরও লাফালাফি করলে আরশোলার বাড়িতে ফেলে দিয়ে আসবো। আবির তখনও চোখ বন্ধ করে বসেছিল। তানভীর এবার আবিরের দিকে তাকিয়ে একগাল হেসে বিড়বিড় করে শুধালো, ভাইয়া ব্যথা কি একটু বেশি লাগছে? হাসপাতালে নিতে হবে? আবির সহসা চোখ খুলল আর চোখে তানভীরের দিকে তাকালো, কিন্তু কোনো রিয়াকশন দেখালো না। তানভীর তখনও হেসেই যাচ্ছে। তানভীর পুনরায় ডাকলো। আবির শুধু ভ্রু নাচালো। তানভীর ঠোঁট বেঁকিয়ে হেসে বলল, চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস ছাড়ো আর বলো, অল ইজ ওয়েল, দেখবা একটু শান্তি লাগছে। আবির ভ্রু গুটিয়ে তাকালো। তানভীরের হাসি দেখে আবিরও খানিক হাসলো। তারপর তপ্তস্বরে বলল, মজা নিচ্ছিস? তানভীর সশব্দে হেসে উত্তর দিল, একদমই না। আবির ভারী কণ্ঠে বলল, দিন আমারও আসবে, তখন বুঝাবো কত ধানে কত চাল, চুপচাপ গাড়ি স্টার্ট দে। তানভীরও আর কিছুই বলল না, ঠোঁটের কোণে হাসি রেখেই গাড়ি স্টার্ট দিল। মায়েশাপুর বিয়েতে মেঘকে শাড়ি পরা দেখে আবির সারা রাত ঘুমোতে পারিনি। সাকিব তানভীরকে সবই বলেছে। তখনকার অবস্থা তানভীর স্বচক্ষে না দেখতে পারলেও এখনের অবস্থা ঠিকই দেখতে পারছে। গাড়িতে এসি চলছে, তারপরও আবির ঘামছে, স্থির থাকতে পারছে না। একবার টিস্যু দিয়ে চোখ মুখ মুছছে, সানগ্লাস খুলে সামনে রাখছে, আবার চোখে দিচ্ছে, এই ফোন বের করছে, আবার পানি খাচ্ছে। বুকের বাঁ পাশে অবস্থিত হৃৎপিণ্ডটা অবিরত কাঁপছে। কথায় আছেই শাড়িতেই নারী। যে অষ্টাদশীর জামা পরে পিচ্চি মেয়ের মতো সারা বাড়িতে ছুটোছুটি করত, সে আজ শাড়ি পরে পরিপূর্ণ নারী রূপে আবিরের সামনে এসেছে। মায়াবিনী তো জানে না, তার মায়ার জালে আবিরের মনটা বন্দী হয়ে আছে বহু বছর ধরে। নারীরূপী মায়াবিনীকে অনন্তকাল দেখার স্বাদ জাগছে আবিরের অন্তরে। ইচ্ছে তো অনেক কিছুই করছে, মায়াবিনীর দুগালা স্পর্শ করে চোখে চোখ রেখে মায়াবিনীর সমুদ্রের ন্যায় গভীর দু চোখে চিরকালের জন্য ডুবে যেতে, কপালে আলতোভাবে নিজের ঠোঁট ছোঁয়াতে, হৃদয়ে জমানো নিরবধি ভালোবাসার একখণ্ডে মায়াবিনীর উদ্বেলিত মনটাকে শান্ত করতে, মায়াবিনীর চোখে চোখ রেখে সাত সমুদ্র পাড়ি দিতে, নীল আকাশ, অগণিত পাখি আর সমুদ্রের সুবিশাল জলরাশিকে সাক্ষী রেখে বলতে, আমৃত্যু ভালোবাসি তোকে। আবির সিটের সঙ্গে হেলান দিয়ে বসে আছে, দৃষ্টি তার গাড়ির মিররে। পেছনের সিটে বসা অষ্টাদশীকে আপন মনে দেখেই চলেছে। হঠাৎই ঠোঁটের কোণে এক চিলতে হাসির ঝলক দেখা গেল। কেন হাসলো কে জানে। এদিকে মেঘ শাড়ি ঠিক করায় ব্যস্ত। প্রথমবার এভাবে শাড়ি পরেছে। বারবার মনে হচ্ছে এদিক ওদিকে খুলে যাচ্ছে, তাই সবসময় চেক করায় ব্যস্ত। স্বাভাবিক হয়ে বসতেই মিররে চোখ পড়ে। আবিরের সঙ্গে চোখাচোখি হতেই মেঘ সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিয়েছে। সহসা মেঘ ভ্রু কুচকায়। এক মুহূর্তের জন্য থমকে গেছে সব কিছু। মাথা ভর্তি হাজারো ভাবনার মধ্যে একটা ভাবনা হৃদয়ে আঘাত করে, আবির ভাই কি আমায় দেখছেন? মেঘ সঙ্গে সঙ্গে আবারও মিররে তাকায়। ততক্ষণে আবির চোখে সানগ্লাস পরে ফেলেছে, তা দেখে মেঘের কুচকানো ভ্রুযুগল আরও কুচকে আসে। সূক্ষ্ম নেত্রে তাকিয়ে আছে বেশ কিছুক্ষণ। মনে মনে ভাবছে, ওই একজোড়া চোখ কি আমায় দেখে থমকে গিয়েছিল? শুধু কি দৃষ্টি আটকে গিয়েছিল, নাকি দৃষ্টির সঙ্গে অন্তরতম অচল? ভাবতেই মেঘের ওষ্ঠদয় প্রশস্ত হলো। হৃদয়ে জমানো অনুভূতিরা চোখে উপড়ে পড়ছে। আবির ভাই তাকে মুগ্ধ হয়ে দেখছে, ভেবেই মেঘের মন প্রজাপতির মতো উড়ে বেড়াচ্ছে। মেঘ নিজেকে আওড়ালো। ওনার কোমল প্রাণ চাহনি কি কিছুই বলতে চেয়েছিল? তবে কি আবির ভাইয়ের মনেও আমার জন্য অনুভূতি জন্মাচ্ছে? বাকিটা পথ মেঘ আবিরের চিন্তাতেই মগ্ন থেকেছে। শ্যামবর্ণের এক পুরুষের প্রেমে
মেঘ মাতোয়ারা হয়ে গেছে। আবিরের যত্ন, রাগ, তীব্র অধিকারবোধ, স্নিগ্ধতা, মিষ্টি চাহনি অষ্টাদশীর মনের পাড়ায় বারংবার বিপর্যয় ঘটায়। মেঘের প্রাণোচ্ছল জীবনে আবিরের আবির্ভাবটা ঠিক যেন ধূমকেতুর মতো। বেশ কয়েক মাস আগেই অষ্টাদশীর কোমল মন আবির ভাইকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছে। মেঘের জীবনে বাবা আর ভাইয়ের পর আবির ভাই একমাত্র ছেলে, যার সংস্পর্শে নিজেকে নিরাপদ মনে হয়, যার দৃষ্টি স্পর্শ কোথাও অশ্লীলতার ছোঁয়া অনুভব করেনি। তার জন্য বোধহয় আবির খুব দ্রুত অষ্টাদশীর হৃদয়ে জায়গা করে নিয়েছে। সেই থেকে অষ্টাদশীর মস্তিষ্ক জুড়ে আবিরের সঙ্গ পাওয়ার অদম্য প্রয়াস সর্বক্ষণ বিচরণ করে। আচমকা গাড়ি থামানোতে মেঘের সুদীর্ঘ ভাবনার অবসান ঘটে। চিড়িয়াখানা দেখেই আদি সবার আগে গাড়ি থেকে নেমে পড়ে। ইকবাল খান আগেও কয়েকবার মেঘদের নিয়ে চিড়িয়াখানায় এসেছিল, তাই আদির এই জায়গা খুব পরিচিত। চিড়িয়াখানায় ঘুরতে ঘুরতে আদির ক্ষুধা লেগে গেছে। আদির সঙ্গে মিমো জানালো তারও ক্ষুধা লেগেছে, কিন্তু মেঘের সেসবে মনোযোগ নেই। তার মন মস্তিষ্ক জুড়ে শুধুই আমির ভাই ঘুরপাক খাচ্ছে। এর মধ্যে বেশ কয়েকবার চোখাচোখি হয়েছে দুজনের। মেঘের আগে আবিরই চোখ নামিয়ে নেয়। চিড়িয়াখানা থেকে বের হতেই তানভীর ঠান্ডা কণ্ঠে বলল, ভাইয়া, তুমি বনুকে নিয়ে বোটানিক্যাল গার্ডেনে যাও, আমি সবার জন্য খাবার নিয়ে আসছি। মিম আর আদিও তানভীরের কাছেই রয়ে গেছে। আবির দুটো টিকিট কেটে মেঘকে নিয়ে ভেতরে ঢুকলো। এ যেন গাছের সাম্রাজ্যে ঢুকে পড়েছে। চারপাশে শুধু সবুজ আর সবুজ। প্রায় 84 হেক্টর জায়গা জুড়ে অবস্থিত এই উদ্ভিদদের সাম্রাজ্য। মেঘ আবিরের পিছু পিছু হাঁটছে আর চারপাশের পরিবেশ দেখছে। হঠাৎই কি মনে করে মেঘ হাঁটার গতি বাড়িয়ে আবিরের পাশাপাশি এগিয়ে গেল। আবিরের সাথে তাল মেলানোর চেষ্টা করছে। আবির যেখানে পা ফেলছে সমান দূরত্বে মেঘও পা রাখার চেষ্টা করছে। আবিরের হাঁটার গতি বেশি হওয়ায় মেঘ শাড়ি পরে ঠিক কুলাতে পারছিল না। আবির আর চোখে চেয়ে মেঘের পাগলামি দেখে মুচকি হাসল। পকেট থেকে ফোন বের করতে করতে হাঁটার গতি কমিয়ে আনলো। দুই জোড়া পা এখনও সমান তালে এগিয়ে যাচ্ছে। বাসন্তী রঙের পাঞ্জাবিতে আবির, তার সঙ্গে বাসন্তী রঙের শাড়িতে মেঘকে বেশ মানিয়েছে। লম্বাটে আবিরের পাশে মেঘকে আজ খুব একটা পিচ্চি লাগছে না। শাড়ির সঙ্গে হিল জুতোতে বেশ বড়ই লাগছে মেঘকে। তানভীর কল দেওয়ায় আবিরের গতি কিছুটা কমে গেছে। মেঘ সামনে চলে গেছে। পাশ দিয়েই 3-4টা ছেলে যাচ্ছিল। তাদের মধ্যে একজন ঠাট্টার স্বরে বলে উঠল, কী রে মামা, আজকাল পরীরা আসমান থেকে নেমে বোটানিক্যাল গার্ডেনে ঘুরতে আসতেছে নাকি? দ্বিতীয়জন বলল, হ রে মামা, আমারও তাই মনে হয়। চুলগুলো দেখছিস, জোস না? আসলেই জোস। এমন একটা মেয়ে যদি আমার গার্লফ্রেন্ড হতো। আচমকা ছেলেগুলোর মুখ বন্ধ হয়ে গেছে। মেঘ আবিরের দিকে তাকাতেই দেখল আবির ফোন চাপছে। মেঘ ঘাড় ঘুরিয়ে আবারও ছেলেগুলোর দিকে তাকালো। ততক্ষণে ছেলেগুলো মাথা নিচু করে চলে যাচ্ছে। মেঘ আবিরের অভিমুখে চেয়ে আছে। আবির ফোন থেকে চোখ তুলতেই মেঘের চোখে চোখ পড়ল। আবির ভ্রু নাচাতেই মেঘ কপাল কুঁচকে প্রশ্ন করল, আপনি ছেলেগুলোকে কিছুই বললেন না কেন? আজ কিছু বলার মুড নেই। মেঘ উদ্বিগ্ন কণ্ঠে শোধালো, এত পরিবর্তন কিভাবে সম্ভব? আবির ঠোঁট বেঁকিয়ে হাসল। মৃদুস্বরে বলল, ফাল্গুনের প্রথম দিন আমি আমাকে সময় দিতে এসেছি। এসব ছেলেদের সাথে কথা বাড়িয়ে নিজের অবস্থানটা নষ্ট করতে চাই না। তাই বলে কিছুই বলবেন না? তুই কি চাস এখন ছেলেগুলোকে ধরে পিটাই? তাহলে তো শান্তি লাগবে। মেঘ গাল ফুলিয়ে বলল, জানি না। মেঘের মনে অভিমান জমেছে। একদিন এক ছেলে মেঘের হাত ধরেছিল বলে আবির অফিস থেকে এসে মাঝ রাস্তায় ছেলেটাকে মেরেছিল। আর আজ ছেলেগুলো বাজে কমেন্ট করেছে, তাতেও আবিরের কোনো প্রতিক্রিয়া দেখালো না। মেঘের মনে আবারও দুশ্চিন্তা ঢুকে গেছে। আমির ভাইয়ের এই পরিবর্তন মানতে পারছে না মেঘ। ছেলেগুলোকে একটা ধমক দিলেও মেঘ মানসিক শান্তি পেত। আবিরের পিছু পিছু হাঁটতে হাঁটতে অনেকটা দূরে চলে এসেছে। অকস্মাৎ মেঘের নজর পড়ে সামনে গাছের নিচে একটা কাপল বসে আছে। মেঘ আবিরের মনোভাব বোঝার জন্য ওইদিকে দেখিয়ে বলল, জায়গাটা সুন্দর তাই না? মেঘের দৃষ্টি অনুসরণ করে আবিরও সেদিকে তাকিয়েছে। কাপলটাকে দেখে আর চোখে মেঘের দিকে তাকালো। খুব মনোযোগ সহকারে কাপলটাকে দেখছে। আবির গলা খাকারি দিয়ে অন্যদিকে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলল,
হ্যাঁ, অনেক সুন্দর। মেঘ একটু ভারী কণ্ঠে বলল, ওইদিকে না, এদিকে দেখতে বলছি। মেঘ ইনডিরেক্টলি আবিরকে কাপলটাকে দেখতে বলছে। আবির বুঝেও না বোঝার মতো ভান করছে আর মিটিমিটি হাসছে। আবির এবার কাপলটার দিকে তাকালো। খানিক বাদে প্রশ্ন করল, তুই তো বোটানির স্টুডেন্ট, ওরা যে গাছটার নিচে বসে আছে ওই গাছটার বৈজ্ঞানিক নাম কি বলতো? মেঘ আহাম্মকের মতো তাকিয়ে আছে। এ কেমন মানুষ, বোঝাচ্ছে কি আর ব্যাটায় বসতেছে কি? মনে প্রেম ভালোবাসা নাই ঠিক আছে, তাই বলে ঘুরতে এসেও পড়াশোনা, এটা কেমন কথা? আবির মেঘের দিকে তাকিয়ে পুনরায় প্রশ্ন করল, কি হলো জানিস না? জানবো না কেন, এটার বৈজ্ঞানিক নাম মেঘালেমোফাইটা কেরোটোআবিও অপটরাস। আবির হাঁ করে তাকিয়ে আছে। মেঘের মাথায় আস্তে করে গাঁটটা দিয়ে আবির বলল, এটা টার্মানিলিও আর্জনা। কি পড়াশোনা করিস এটাও জানিস না? আরেকটা গাছের দিকে তাকিয়ে পুনরায় বলল, এই গাছটার নাম বল। মেঘ ফোঁস করে শ্বাস ছেড়ে রাগে স্বরে বলল, বোটানিকে পড়ি বলে যেখানে যাই সেখানে শুধু বৈজ্ঞানিক নাম ধরতে হবে? আমি কি এখানে পড়তে এসেছি? তাহলে কেন এসেছিস? বেড়াতে এসেছি। বেড়াতে আসছিস বেড়া, এদিক সেদিক নজর আটকায় কেন? আবির ঘুরিয়ে ফিরে হলেও বুঝিয়ে দিয়েছে ওই কাপলটাকে দেখা আবিরের জন্য ভালো লাগেনি। মেঘ ভেংচি কেটে যেতে যেতে বলল, সুন্দর জিনিসের নজর তো পড়বেই। আবির সেদিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলল, আমার চোখে যেমন তুই ব্যতীত সব মেয়েরাই কুৎসিত, তেমনি কাপল হিসেবে আমি আর আমার স্প্যারো ব্যতীত সবাই অসুন্দর। আমি চাই সবাই আমাদের দেখুক, আমি কেন অন্যদের দেখব? কথাগুলো বলেই আবির ঠোঁট বাঁকালো। দ্রুত পায়ে মেঘের কাছাকাছি এগিয়ে আসলো। আবারও পাশাপাশি হাঁটছে দুজন। আবির একটু পরপর আর চোখে মেঘকে দেখছে। সামনে যেতেই তানভীরের সঙ্গে দেখা হলো। আবির তানভীরকে দেখে শান্ত স্বরে বলল, ভাবছিলাম তোর বোনের মাথাটা ঠিক আছে, এখন দেখি ও আরও বড় তার ছেঁড়া। কেন, কি হয়েছে? নির্দ্বিধায় বৈজ্ঞানিক নাম বানিয়ে বলে, পাগলের লক্ষণ। এটা তো ভালো কথা, আমার বোনের কত ট্যালেন্ট দেখেছ? আবির হেসে বলল, তোর বোনের ট্যালেন্ট দেখে আমি শিহরিত। আবির আর তানভীর দুজনেই সশব্দে হাসছে। মেঘ মিমের হাত ধরে ঘুরছে, সুন্দর জায়গা দেখে ছবি তুলছে। আদি ওদের সামনে হাঁটছে আর খাচ্ছে। ঘন্টা দুয়েক ঘোরা শেষে গেট থেকে বের হয়ে কিছুটা সামনে আসতেই তিনটা ছেলে ছুটে আসে। মোলায়েম কণ্ঠে বললে, আই এম সরি আপু, তখন আমাদের ওইভাবে কমেন্ট করা একদমই উচিত হয়নি। প্লিজ আপু, কিছু মনে করবেন না। সরি প্লিজ, আর কখনো আপনাকে বা অন্য কোনো মেয়েকে এভাবে বলবো না, মাফ করে দিন প্লিজ। মেঘ আবিরের দিকে তাকালো, কিন্তু আবির নিরুদ্বেগ। আবিরের বেপরোয়া ভাব দেখে মেঘ কপাল গোটালো, তাকালো তানভীরের দিকে। তানভীর আগে থেকেই সূক্ষ্ম নেত্রে তাকিয়ে আছে। কি হয়েছে বা কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না সে। মেঘ নম্র স্বরে জানালো, ঠিক আছে, আপনারা এখন যান। ছেলেগুলো পুনরায় জিজ্ঞেস করলো, আপু মাফ করেছেন? হ্যাঁ করেছি। ছেলেগুলো চলে গেল। তানভীর আবিরকে ইশারায় জিজ্ঞেস করলো, সমস্যা কি? আবিরও ইশারাতেই বোঝালো, তেমন কিছু না। মেঘ সন্দেহের দৃষ্টিতে আবিরকে দেখছে। আবির মেঘের দিকে না তাকিয়ে তানভীরকে বলল, তুই ওদের নিয়ে ঘুরে আয়, আমি মেঘকে নিয়ে এক জায়গায় যাব। তানভীর ভ্রু উঁচিয়ে চোখ বড় করে তাকালো। আবিরের নীরের দৃষ্টি দেখেই তানভীর এগিয়ে গিয়ে গাড়িতে বসলো। মিম আর আদিকে নিয়ে গাড়ি স্টার্ট দিল। মেঘ তখনও আবিরের দিকেই তাকিয়ে আছে। আবির এবার সরাসরি মেঘের মুখের দিকে তাকালো। মেঘের কপালে কয়েক স্তর ভাঁজ, ভ্রু কুচকানো, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। নাকের ডগা ক্রমশ ফুলছে, গাল ফুলিয়ে জোরে জোরে নিঃশ্বাস ছাড়ছে। আবির গলার স্বর কিছুটা উঁচু করে বলল, এভাবে তাকিয়ে আছিস কেন? আমার কি লজ্জা লাগে না? মেঘ শ্বাস ছেড়ে ধীর কণ্ঠে শুধালো, ছেলেগুলো আমাকে সরি বলল কেন? আমি কি জানি? মেঘের রাগ চোখে মুখে ভেসে উঠেছে। রাগান্বিত কণ্ঠে বলল, আপনি সত্যি কিছু জানেন না? আবির নিচের ঠোঁট কামড়ে এক আঙ্গুলে মেঘের নাকের ডগায় আলতোভাবে স্পর্শ করে বলল, যাই বল, রাগলে তোকে সেই লাগে, পুরাই অগ্নিকন্যা। সারাক্ষণ এভাবে ঘুরবি তাহলে কোনো ছেলে বাজে কমেন্টসও করবে না, তারপর তাদের এসে সরিও বলতে হবে না। আবির এগিয়ে গিয়ে একটা রিক্সা ঠিক করলো।
হাতের ইশারায় মেঘকে ডাকলো। আবির রিক্সা থেকে হাত বাড়ালো। মেঘ এক হাতে শাড়ির কুচি ধরে অন্য হাতে আবিরের হাত শক্ত করে রিক্সাতে উঠে বসলো। আবির মেঘের দিকে ঝুঁকে শাড়ির আঁচল টেনে মেঘের মাথায় দিয়ে দিয়েছে, যেন বাতাসে চুল এলোমেলো না হয়। মেঘ অবাক চোখে সেই দৃশ্য দেখছে। রিক্সা চলতে শুরু করেছে। আবির খানিকক্ষণ পরই মেঘের দিকে ঝুঁকে দেখে কোনো কিছু গাড়ির চাকায় আটকায় কিনা। আবির যতবার কাছে আসে, আবিরের গায়ের গন্ধে মেঘের ছোট্ট দেহ ততবার কম্পিত হয়। কিছু দূর যাওয়ার পর একটা ফুলের দোকান দেখে আবির রিক্সা থামিয়ে সেখান থেকে তাজা ফুলের মাথার মুকুট কিনেছে, সাথে দু হাতের জন্য তাজা ফুলের ব্রেসলেট। আশেপাশে ফুলের সুগন্ধ ছড়াচ্ছে। আবির নিজের হাতেই মেঘকে সেসব পরিয়ে দিয়েছে। মেঘ আজ নির্বাক, কথা বলতে একদমই ইচ্ছে করছে না। আবির ভাইয়ের সঙ্গে এক রিক্সাতে পাশাপাশি বসে আছে, এতেই তার খুশির সীমা নেই। তার উপর আবিরের যত্নে বারংবার অভিভূত হচ্ছে। নতুন করে নতুনভাবে প্রেমে পড়তে ইচ্ছে করছে। কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কোনো কিছুই জিজ্ঞেস করার ইচ্ছে নেই তার। আর একটু সামনে গিয়ে মিষ্টির দোকানে থেকে মিষ্টি কিনেছে। মেঘ তখনও নির্বাক ছিল। আবির ভাই আজ যেখানে নিয়ে যাবে, অষ্টাদশী সেইখানেই যাবে, কোনো প্রশ্ন করবে না। যেই কথা সেই কাজ। রিক্সা থেকে নেমে একটু হেঁটে একটা বাসায় ঢুকলো। মেঘ কিছুটা দূরে দাঁড়ানো। কলিং বেল চাপতেই কিছুক্ষণের মধ্যে দরজা খুলে দিল। আবির হাসি মুখে বলল, আসসালামু আলাইকুম। মাইশা আপু একগাল হেসে উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম। এতদিনে বোনের কথা মনে পড়ল? আবির মুখে হাসি রেখে ঠাট্টার স্বরে বলল, আমার মতো ব্যস্ত মানুষ আর একটাও পাবে না। আহা গো, কী কাজে ব্যস্ত তা আমাদের জানা আছে। আবির মাইশার দিকে একটু এগিয়ে গিয়ে ধীর কণ্ঠে বলল, তোমার জন্য সারপ্রাইজ আছে। মাইশা উত্তেজিত কণ্ঠে বলল, কি সারপ্রাইজ? আবির কণ্ঠস্বর উঁচু করে ডাকল, এই যে ম্যাম, আসুন। মেঘ গুটি গুটি পায়ে দরজা পর্যন্ত আসতেই মেঘকে দেখে মাইশা দুহাতে নিজের দুগালে হাত রাখল। মেঘকে আপাদমস্তক দেখে দরজার বাহিরে এসে মেঘকে জড়িয়ে ধরে। মেঘও মাইশা আপুকে দেখে অবাক হয়ে গেছে। আপুর বিয়ের পর আজই আপুকে দেখেছে। আবির অবশ্য আগেও এসেছে, বাসাও আবিরই ঠিক করে দিয়েছিল। মেঘ জিজ্ঞেস করে, ভাইয়া কোথায়? ও বের হয়েছে, চলে আসবে এখনই। তোমরা ভেতরে এসে বসো। মেঘ ঘুরে ফিরে বাসাটা দেখছে। আবির ঠান্ডা কণ্ঠে মাইশাকে বলল, আমি কিন্তু আমার কথা রেখেছি, শাড়ি পরিয়ে তোমার সামনে এনেছি। মাইশা আবিরকে বিড়বিড় করে বলল, তার জন্য অসংখ্য ধন্যবাদ, কিন্তু প্রেমিকা না, আমি তাকে তোর বউ হিসেবে দেখতে চাই। ভালোবাসার অভাবে আমার ভাইয়ের মুখটা কেমন শুকিয়ে গেছে। আহারে। আবির ঠোঁট ফুলিয়ে অভিযোগের স্বরে বলল, তুমি একমাত্র বুঝছ। মেঘের দিকে তাকিয়ে বলল, আর কেউ তো বুঝেই না। মাইশা হাসতে হাসতে বলল, দাঁড়া বলে দিচ্ছি। এই না আপু, প্লিজ বলো না। ততক্ষণে মেঘ এসে সোফায় বসতে বসতে বলল, কি হয়েছে আপু? মাইশা মুখে হাসি রেখেই বলল, মেঘ, তোমাকে আজ অনেক সুন্দর লাগছে, মাশাআল্লাহ। সাবধানে থেকো, তোমাকে দেখে কারোর হার্ট অ্যাটাক না হয়ে যায়। তোমরা বসো, আমি নাস্তা নিয়ে আসি। একটু পর মাইশা আপুর হাজবেন্ড বাসায় এসেছেন। কিছুক্ষণ আড্ডা দিয়ে নাস্তা করে আবির মেঘকে নিয়ে বের হবে। মাইশা মেইন গেট পর্যন্ত এগিয়ে এসে উচ্চস্বরে বলল, আবির, মেঘের শাড়ির কুচিগুলো ঠিক করে দে। মেঘ আর আবির দুজনেই অবাক চোখে মাইশার দিকে তাকালো। মাইশা স্বাভাবিক কণ্ঠে পুনরায় বলল, কি হলো, ঠিক করে দে। মাইশার কথা মতো আবির হাঁটু গেড়ে বসে আস্তে ধীরে কুচিগুলো ঠিক করে দিচ্ছে। মেঘ বিপুল চোখে তাকিয়ে সেই দৃশ্য দেখছে। হাত পা কাঁপছে মেঘের। আবির দাঁড়াতেই মাইশা আবিরকে ডাকলো। আবির কাছে যেতেই মাইশা হেসে বলল, শুধু ভালোবাসলেই হবে না ভাই, যত্নশীল হতে হবে। আবির মুচকি হেসে বলল, বিয়েটা করতে দাও, যত্ন কি, কাকে বলে, কত প্রকার, বিস্তারিত দেখতে পারবা। আসছি। আবির মেঘকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে। অন্যদিকে তানভীর, মিম আর আদিকে নিয়ে ঘুরতে ঘুরতে বন্যাদের বাসার এদিকে এসেছে। আবিরের চোখে প্রেমানুভূতি দেখে তানভীরের খুব ইচ্ছে করছিল বন্যাকে দেখতে, কিন্তু হুটহাট বন্যাকে কল দেওয়াটা নিজের কাছেই খারাপ লাগে। ছোট বোনের বান্ধবীকে কল দিয়ে কি বলবে, সেটা বোনের কান পর্যন্ত কিভাবে পৌঁছাবে তা ভেবেই কল করার সাহস পায় না। তানভীর ধীর গতিতে গাড়ি চালাচ্ছে আর আশেপাশে তাকাচ্ছে।
আঁখি জোড়া অনবরত তাকেই খুঁজছে। মিম শুধালো, ভাইয়া আমরা এদিকে কেন এসেছি? আমাদের বাসা তো এদিকে না। ঘুরতে আসছি, চুপচাপ বসে থাক। কিছুটা এগিয়ে যেতেই হঠাৎ চোখ পড়ল হলুদ সালোয়ার কামিজ পরনে একজনের দিকে, মাথায় সাদা ওড়না, ঠোঁটে হালকা লিপস্টিক, আপন মনে ঝালমুড়ি খাচ্ছে। শিওর হওয়ার জন্য একটু এগিয়ে গেল। গাড়ি থামালো বন্যার কাছাকাছি এসে। গাড়ির হর্নের শব্দে বন্যা ঘাড় ঘুরিয়ে তাকাতেই তানভীরের হৃদয়ে ছুরির ন্যায় কিছু ঢোকার মতো অনুভূতি হলো। বন্যার দু চোখে গাঢ় করে কাজল দেওয়া, বাসন্তী রঙের জামা আর সাদা ওড়নাতে অসম্ভব সুন্দর লাগছে বন্যাকে। তানভীরের দৃষ্টি সরছেই না। ভেতর থেকে মিম বন্যাকে দেখে বলে উঠল, ভাই দেখো বন্যা আপু। এতে তানভীরের হুঁশ ফিরে। মিম আর আদি যে তানভীরের সাথে ছিল এটা তানভীরের মনেই ছিল না। তানভীর শান্ত স্বরে বলল, তোরা বস, আমি আসছি। তানভীর বের হয়ে একটু সামনের দিকে এগিয়ে গেল। বন্যা মৃদু হেসে প্রশ্ন করল, আপনি এখানে? এমনিতেই আসলাম। বন্যা নিজের হাতের ঝালমুড়ির দিকে তাকিয়ে আবারও তানভীরকে দেখে আস্তে করে বলল, ঝালমুড়ি খাবেন? না, তুমি খাও। কয়েক মুহূর্তের নিস্তব্ধতা কাটিয়ে তানভীর শোধালো, বাসা থেকে এত দূর ঝালমুড়ি খেতে এসেছো? বন্যা এবার একটু শব্দ করেই হাসল। এপাশ ওপাশ মাথা নেড়ে বলল, না, ঘুরতে বের হয়েছিলাম। আপু আর ভাই একটু সামনে গেছে, তাই আমি ঝালমুড়ি খাচ্ছিলাম। বন্যা ঘাড় ঘোরাতেই ঠোঁট জোড়া আরও প্রশস্ত হলো। স্বাভাবিক কণ্ঠে বলল, ওই তো আপুরা চলে এসেছে। ওনারা আসতেই বন্যা বোনের সঙ্গে পরিচয় করিয়ে দিল। যদিও তানভীর আগে একবার বন্যাদের বাসায় গিয়েছিল, কিন্তু তখন বড় আপুর সঙ্গে দেখা হয়নি। তানভীর কিছুটা থতমত খেয়েছে, তবুও স্বাভাবিক থাকার চেষ্টা করছে। তানভীর সহজ স্বরে বলল, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমি মেঘের বড় ভাই। চিনতে পেরেছি, আপনার কথা অনেক শুনি। আপনি নাকি খুব রাগী। তানভীরের মুখের হাসি মুহূর্তেই গায়েব হয়ে গেছে। কি বলবে বুঝতে পারছে না। বন্যার আপু পুনরায় প্রশ্ন করলেন, তা আমাদের এদিকে কি মনে করে, ঘুরতে নাকি এমনিতেই? তানভীর ঢোক গিলে শান্ত কণ্ঠে বলল, ভাই বোনদের নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম, ভাবলাম এদিকেও ঘুরে যাই। বন্যা উত্তেজিত কণ্ঠে প্রশ্ন করল, মেঘ আসছে? তানভীর মৃদু হেসে বলল, না, বনু আসেনি, মিম আর আদি গাড়িতে আছে। বন্যা তটস্থ হয়ে বলল, আগে বললেন না কেন? আপু তোমরা কথা বলো, আমি দেখা করে আসি। বন্যার বড় বোন হাসি মুখে বলল, ভাই বোনদের নিয়ে এসেছেন, রাস্তায় কত ঘুরবেন, বাসায় চলুন। না আপু, অন্য কোনো দিন আসবো। বন্যা মিম আর আদির সঙ্গে গল্প করছে। ঝালমুড়ি কিনে দিয়েছে। তাদের থেকে বিদায় নিয়ে তানভীর বাসার উদ্দেশ্যে রওনা দিল। বাসার গলি পর্যন্ত এসে থামল। ততক্ষণে আমির মেঘকে নিয়ে চলে এসেছে। তানভীর গলিতেই ওদের নামিয়ে দিয়েছে। তিন ভাই বোন গল্প করতে করতে যাচ্ছে। আবির ভাই মেঘকে মাথার মুকুট কিনে দিয়েছে। সেটা দেখেই মিম মেঘের কাছে আবদার করছে তাকেও যেন এনে দেয়। তারপর বন্যার সঙ্গে দেখা হয়েছে সেই কথাও বলেছে। বাসায় ফিরে কিছুক্ষণ পরই তানভীর বন্যার নাম্বারে কল দিল। আজ প্রথমবারই কল রিসিভ হলো। তানভীর গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, কি করতেছো? তেমন কিছু না। কেন, হাত কাটছো কিভাবে? বন্যা আটকে উঠে নিজের হাতের দিকে তাকায়। তানভীর সন্ধ্যার দিকেই হাতের অবস্থা দেখেছে। আপু চলে আসায় হাতের কথাটা জিজ্ঞেস করতে পারেনি। বন্যা জিভ দিয়ে নিচের ঠোঁট ভিজিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলল, দা লেগে কেটে গিয়েছিল। তানভীর রাগী স্বরে বলল, দা হাতে লাগে কিভাবে কাটে? কাজ করার সময় মনোযোগ কোথায় থাকে? বন্যা মৃদু হেসে বলল, বেশি কাটেনি। তা তো ব্যান্ডেজ দেখেই বুঝেছি। ওষুধ খেয়েও ঠিক মতো? রাখছি। এদিকে মেঘ ঘণ্টাখানেক পর আবিরের জন্য এক কাপ কফি নিয়ে আস্তে আস্তে আবিরের রুমে ঢুকেছে। আবির চোখ বন্ধ করে বিছানার পাশে হেলান দিয়ে বসে আছে। মেঘ খুব সন্তর্পণে কাপটা টেবিলের ওপর রাখল। কয়েক সেকেন্ড আবিরকে দেখল। বলতে চাইল কফিটা খাওয়ার জন্য, কিন্তু কেন জানি গলা দিয়ে কথা বের হচ্ছে না। মেঘ চলে যাওয়ার জন্য পা বাড়াতে নিলে আবির সুস্থির কণ্ঠে ডাকল, মেঘ। অমনি মেঘের পদযুগল স্তব্ধ হয়ে গেছে। পা বাড়াতে চেয়েও বাড়াতে পারছে না। মুখ ফুটে কিছু বলতেও পারছে না।
আবির অত্যন্ত ধীর কণ্ঠে বলল, মাথায় খুব ব্যথা করছে, কিছু মনে না করলে একটু টিপে দিবি প্লিজ। আবিরের কণ্ঠে অনেক ভার, কথাগুলো অনেক কষ্টে বলেছে। মেঘ ঢোক গিলে আস্তে করে গলা খাকারি দিয়ে বলল, আপনার জন্য কফি নিয়ে এসেছিলাম। এই ব্যথা কফিতে কমবার নয়। মেঘ এগিয়ে এসে আবিরের মাথার পেছনে দাঁড়িয়ে আলতোভাবে চুলে স্পর্শ করল। আবির চোখ বন্ধ করে বসে আছে, একবারের জন্য তাকিয়েও দেখছে না। আবিরের মাথায় হাত বোলাতে বোলাতে মেঘ ডাকল, আবির ভাই। আপনার কি হয়েছে? কি নিয়ে এত টেনশন করছেন? ভাবছি আগামীকাল ফুপ্পির সাথে বাসার মানুষদের দেখা করাবো, কিন্তু কিভাবে কি করব কিছুই ভেবে পাচ্ছি না। বাসার মানুষদের রাজি করানোর উপায়ও পাচ্ছি না, তাই খুব টেনশন হচ্ছে। মেঘ খানিক ভেবে বলল, আমি কি কোনোভাবে আপনাকে সাহায্য করতে পারি? না, তোকে আমি কোনো কিছুতেই জড়াতে চাই না, তোর কিছু করতে হবে না। কেন? ফুপ্পি কি আপনার একার নাকি? ফুপ্পিকে বাসায় ফেরানোর দায়িত্ব একা আপনার না, এ দায়িত্ব আমারও। আমার মাথায় একটা প্ল্যান আছে, বলি? বল। মেঘ আবিরের কানের কাছে বিড়বিড় করে সব প্ল্যান জানালো। তা শুনে আবির তপ্তস্বরে বলল, আমি বললাম তো, তোকে আমি এই ঘটনায় জড়াতে চাই না। কেন বুঝতে চাইছিস না? কিছু হবে না আপনার। আপনি তো বলেন আমি এই বাড়ির রাজকন্যা, রাজকন্যার কথা কি অমান্য করবে শুনি? আবির মলিন হাসল, পুনরায় গম্ভীর কণ্ঠে বলল, তোকে কিছু করতে হবে না। আমি বড় আব্বু আর আব্বুকে রাজি করাতে পারবো, আপনি এত ভয় পাবেন না। আমির প্রখর তপ্তস্বরে জানালো, রাজকন্যার উপর অনাকাঙ্ক্ষিত আক্রমণ বা সামান্যতম আচরণ আমি সহ্য করতে পারবো না। রাজকন্যার কিছুই হবে না জনাব, আমি এখনই রাজি করিয়ে আসছি। এই শোন, পরে শুনবো। রাজকন্যা এখন গুরুদায়িত্ব পালন করতে যাচ্ছে। আবির আবারও মেঘকে ডাকে, ততক্ষণে মেঘ রুম থেকে বেরিয়ে পড়েছে। মাথা ব্যথা, ভয়, মেঘের চিন্তায় আবিরের মনটা খুঁতখুত করছে, অস্থির লাগছে। আবির যে নিজের সর্বশক্তি দিয়ে মেঘকে সর্বক্ষণ আগলে রাখে, তাকে অষ্টাদশী জানে। মেঘকে অতি সামান্য কারণেও কেউ ধমক দিলে আবিরের পায়ের রক্ত মাথায় উঠে যায়। এ অবস্থায় নিজেকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না বলে মেঘকে আগে থেকেই সাবধানে রাখে। মেঘের সারা শব্দ নেই। আবির বুঝতে পারে মেঘকে থামানো সম্ভব না। গত দুরাত নির্ঘুম কাটিয়েছে। প্রচণ্ড মাথা ব্যথা সত্ত্বেও আবির উঠে বেলকনিতে আসলো। ততক্ষণে মেঘ নিচে চলে গেছে। সোফায় বসে আলী আহমদ খান আর মোজাম্মেল খান কিছু কাগজপত্র দেখছিলেন। আবির উপর থেকে স্থির দৃষ্টিতে বাবা, চাচা আর মেঘকে দেখছে। ভেতরটা ভয়ে কাঁপছে। আবির ছোট থাকাকালীন আলী আহমদ খান কয়েকবার আবিরকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন। তারপর থেকে আজ অবধি পরিবার নিয়ে কোথাও যাননি তিনি। মেঘ মিমরা কোথাও ঘুরতে যেতে চাইলে ইকবাল খান নিয়ে যান। কখনো বাড়ির 3 বউ একসঙ্গে শপিংয়ে যান, কখনো 3 ভাই একসঙ্গে অফিসে বা অন্য কোথাও যান, আবার কখনো খান বাড়ির 3 রাজপুত্র আর 2 রাজকন্যা একসঙ্গে ঘুরতে যায়। কিন্তু সকলে একসঙ্গে আজ পর্যন্ত কোথাও যায়নি। ফুপ্পির জন্য মেঘ আজ রিস্ক নিয়ে আব্বু বড় আব্বুকে রাজি করাতে নিচে এসেছে। কিভাবে কি বলবে বুঝতে না পেরে রান্নাঘরে ছুটে গেল। রান্নাঘরে মালিহা খান চা করতেছিলেন। মেঘ উত্তেজিত কণ্ঠে বলল, বড় আম্মু দাও, আজ আমি চা করব। তুই পারবি না মা, হাত পুড়িয়ে ফেলবি। মোটেই না, তোমরা সবাই আমাকে এত ছোট মনে করো কেন? আমি কত বড় হয়ে গেছি দেখছো না? তুই বড় হয়ে গেছিস? অবশ্যই হয়েছি। আগামী মাসে 19-এ পা দিতে যাচ্ছি। মাশাআল্লাহ, বিয়ের বয়স তো হয়েই গেছে, জামাই দেখতে হবে তাহলে। মেঘ লজ্জায় বড় আম্মুর আঁচল দিয়ে নিজের মুখ ঢেকে ফেলল। মনে মনে বলল, জামাই ফিক্সড, এখন তোমার ছেলের হাতে সব। তোমার ছেলে যত তাড়াতাড়ি বিয়ে করতে রাজি হবে, আমি তত তাড়াতাড়ি তোমার ছেলের বউ হব। আহা কি শান্তি। মালিহা খান ধীর হস্তে মেঘের মুখ থেকে আঁচল সরিয়ে খানিক হেসে বললেন, বিয়ের নাম শুনেই এত লজ্জা? মেঘ লাজুক হাসল। মেঘের এই লজ্জার কারণ যে অন্য কিছু, এটা মালিহা খানকে বুঝতেও দিল না। কিছুটা স্বাভাবিক হয়ে 2 কাপ চা নিয়ে চলে গেল। মেঘের হাতে চায়ের কাপ দেখে 2 ভাই নড়ে চড়ে বসেছেন। মোজাম্মেল খান চায়ের কাপ হাতে নিতে নিতে শান্তস্বরে শুধালেন, আম্মু তুমি চা আনতে গেলে কেন? এমনিতেই।
আলী আহমদ খান প্রখর নেত্রে মেঘকে দেখে বললেন, মুখ দেখে মনে হচ্ছে বড়সড় আবদার আছে। কি লাগবে বলো মা? মেঘ হাসি মুখে উত্তর দিল, কিছুই লাগবে না বড় আব্বু। মোজাম্মেল খান পুনরায় জিজ্ঞেস করলেন, তোমরা নাকি আজকে ঘুরতে গিয়েছিলে? কোথায় গিয়েছিলে? চিড়িয়াখানা আর বোটানিক্যাল গার্ডেনে। ঘোরাঘুরি করে মন ভালো হয়েছে? মেঘ চোখ বন্ধ করে ঢোক গিলল। মনে সাহস জুগিয়ে বলল, ভালো লাগেনি, বরং মনটা আরও বেশি খারাপ হয়ে গেছে। কেন? ভয়ে মেঘের বুক কাঁপছে। আব্বু বা বড় আব্বু ধমক না দিয়ে বসেন। দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে মেঘ বলে উঠল, সবাই সবার আব্বু আম্মু সহ পুরো পরিবার নিয়ে ঘুরতে এসেছিল। তারা কত আনন্দ করেছিল, তাদের দেখতেও ভালো লাগছিল। আমার বোধশক্তি হওয়ার পর থেকে আমি কোনোদিন দেখিনি আমাদের বাসার সবাই একসঙ্গে ঘুরতে গিয়েছে। আমি চাই আগামীকাল আমাদের বাসার সবাই একসঙ্গে ঘুরতে যাব। এটাই আমার অভিযোগ, সেই সঙ্গে আবদারও। আলী আহমদ খান ধীর কণ্ঠে বললেন, তোমার আম্মু বড় আম্মু কাকিয়াকে নিয়ে যেও, আর আমি ইকবালকে বলবো নে, সেও তোমাদের সঙ্গে যাবে। মেঘ অভিমানী কণ্ঠে জানালো, আমি বলেছি সবাই, মানে খানবাড়ির প্রত্যেকে। সেখানে আপনারা দুজনও পড়েন। মোজাম্মেল খান ভারী কণ্ঠে বললেন, আমাদের কাজ আছে, বাকিদের নিয়ে যেও। আগামীকাল বিশ্ব ভালোবাসা দিবস। আমি খোঁজ নিয়েছি, অফিস ছুটি। প্লিজ আব্বু, প্লিজ বড় আব্বু চলুন না। না মামুনি, তোমরা ঘুরে আসো, টাকা দিয়ে দিবনে, খাওয়া দাওয়া করে কেনাকাটা করে এসো। মেঘ এবার কিছুটা ক্ষিপ্ত স্বরে বলল, থাক, টাকা লাগবে না, আপনাদেরও কোথাও যেতে হবে না। আমি কত আশা নিয়ে এসেছিলাম, সবাই একসঙ্গে ঘুরতে যাব, কত ভালো লাগবে। সত্যি বলতে আপনারা আমায় ভালোই বাসেন না, শুধু মুখেই বলেন। এভাবে বলছো কেন মা? আচ্ছা ঠিক আছে, তোমার আব্বুও সাথে যাবে, তবুও মন খারাপ করো না। মেঘ অত্যন্ত গুরুতর কণ্ঠে বলল, বললাম তো কাউকেই যেতে হবে না। আপনারা আপনাদের ব্যবসা কাজ নিয়েই ব্যস্ত থাকুন, আমাদের ভালোবাসার প্রয়োজন নেই। এরপর থেকে আমাকেও লক্ষ্মী মেয়ে বলে সম্বোধন করবেন না। আপনাদেরকে বিরক্ত করার জন্য দুঃখিত, আপনারা আপনাদের কাজ করুন। মেঘ চলে যেতে নিলে আলী আহমদ খান ডাকলেন, শান্ত স্বরে মেঘকে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু মেঘ নিজের জেদ থেকে নড়বেই না। এক পর্যায়ে মেঘ বলে বসল, আগামীকাল ঘুরতে না গেলে বাড়ির কারোর সঙ্গে কথা বলবে না মেঘ। আলী আহমদ খান বেশ কিছুক্ষণ চোখ বন্ধ করে ভাবলেন। ছোট থেকেই বোনকে অনেক আদরে বড় করেছিলেন আলী আহমদ খান এবং মোজাম্মেল খান। বোনের কোনো আবদার কখনো অপূর্ণ রাখেনি। খরচের টাকা বাঁচিয়ে বোনের জন্য গিফট নিয়ে আসতেন। প্রতি সপ্তাহেই 4 ভাই বোন মিলে ঘুরতে যেতেন। ইকবাল খান সবার ছোট থাকা সত্ত্বেও আলী আহমদ খান আর মোজাম্মেল খানের বোনের প্রতি ভালোবাসা ছিল সবচেয়ে বেশি। কিন্তু বোন এমন কাণ্ড ঘটানোর ফলে ভাই বোনের শারীরিক মানসিক দুভাবেই বিচ্ছেদ ঘটেছে। পরিবারকে সময় দেওয়া, বিশেষ করে ঘুরতে নিয়ে যাওয়াটা একেবারেই ছেড়ে দিয়েছেন। 2-1 বার গেলেও মাথায় শুধু বোনের স্মৃতি ঘুরত। তার জন্য পরিবারের দায়িত্ব ছেড়ে ব্যবসার হাল শক্ত করে ধরেছেন। বড় ভাইয়ের দেখা দেখি মোজাম্মেল খানও ধীরে ধীরে একই পথের পথিক হয়েছেন। সেই সঙ্গে পরিবারের পুরো দায়িত্ব এসে পড়েছে ইকবাল খানের ওপর। বাসার বাজার থেকে শুরু করে কেউ অসুস্থ হলে হাসপাতালে নেওয়া, ডাক্তার দেখানো, ঘুরতে নিয়ে যাওয়ার সম্পূর্ণ দায়িত্ব ইকবাল খানের। অনেক ভেবেচিন্তে অবশেষে আলী আহমদ খান জানালেন তিনিও আগামীকাল যাবেন। এবার মেঘের খুশি দেখে কে? মেঘ ছুটে গিয়ে আম্মু বড় আম্মুকে ডেকে নিয়ে এসেছে। আকলিমা খান, মিম আদিকে নিয়ে পড়াচ্ছিলেন, তাদেরকেও ডেকে নিয়ে এসেছে। এর মধ্যে আবির নিচে নেমেছে। মেঘ আবিরের দিকে তাকিয়ে টানা 2 বার ভ্রু নাচালো। আবিরও নিঃশব্দে হাসল। চোখের ইশারাতেই মেঘের প্রশংসা করল। আবির নামতেই মোজাম্মেল খান জিজ্ঞেস করলেন, আগামীকাল কি তুমি ফ্রি আছো? কিছু কাজ আছে। কেন চাচ্চু? মেঘ একদম পাগল করে ফেলতেছে। আগামীকাল নাকি ভালোবাসা দিবস, সেই উপলক্ষে বাসার সবাইকে নিয়ে ঘুরতে যাবে। তুমি কি সময় দিতে পারবে? আবির উদাসীন কণ্ঠে বলল, সবাই গেলে আমার তো সময় দিতেই হবে, কাজ না হয় পরেই করলাম। আবিরের ভাবের কথা শুনে মেঘ কপাল কুঁচকে আবিরের দিকে তাকিয়ে আছে। দিনরাত এক করে ফুপ্পিকে নিয়ে ভাবা মানুষটা ফুপ্পির সাথে সবার দেখা করানোর চিন্তায় আধমরা হয়ে যাচ্ছিল। অথচ আব্বুর সামনে এসে কি সুন্দর করে বলেছেন ওনার নাকি কাজ আছে।
কি এমন কাজ ওনার? এর মধ্যে ইকবাল খান বাসায় এসেছেন। তানভীরকেও জানানো হয়েছে। কোথায় যাওয়া হবে, কখন যাবে, সব সিদ্ধান্ত শেষে যে যার মতো চলে গেছে। আলী আহমদ খান, মোজাম্মেল খান দুজনও আবারও কাগজপত্র দেখছেন। ইকবাল খান, আকলিমা খান, মিম আদি সকলে রুমে চলে গেছেন। আবির খেতে বসেছে। আবিরকে দেখে মেঘও আবিরের বিপরীতে গিয়ে বসল। ডাইনিং টেবিলে আর কেউ নেই। হালিমা খান খাবার রেডি করছেন। মেঘ আবিরের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, আপনার আগামীকাল কি এমন কাজ আছে শুনি? কোনো কাজ নেই। কেন? একটু আগে যে বললেন ব্যস্ত কাজ আছে। আবির ওষ্ঠদ্বয় কিছুটা প্রশস্ত করে বলল, কখনো কখনো পরিস্থিতি বুঝে মুখে মুখে হলেও ব্যস্ততা দেখাতে হয়। সবাই এক্সাইটেড হয়ে গেলে সমস্যা আছে। মেঘ মাথা চুলকে বলল, আপনি কী ভাবেন আর কি করেন আপনিই জানেন। আবিরের প্রশস্ত ওষ্ঠ আরও বেশি প্রশস্ত হলো। আবির তপ্তস্বরে বলল, থ্যাংক ইউ মাই ডিয়ার স্প্যারো, মাই প্লেজার। আজ সকাল থেকে বাড়িতে হইচই। মিম, মেঘ আদি তিনজনই খুব এক্সাইটেড। গতকাল হুট করে আবির শাড়ি নিয়ে এসেছিল, তাই সাজার তেমন সময় পায়নি। আজ মেঘ সকাল সকাল চুলে শ্যাম্পু করে অনেকটা সময় নিয়ে শাওয়ার নিয়েছে। ভেজা চুল ছেড়ে সারা বাড়ি ঘুরছে। সবাই রেডি হয়ে যাচ্ছে। কি ড্রেস পরবে মেঘ এখনও সিদ্ধান্তই নিতে পারছে না। ভালোবাসা দিবসে আবিরের সঙ্গে মিলিয়ে জামা পরবে এটা অনেক আগেই ভেবে রেখেছিল, কিন্তু সারাদিন যাবৎ আবিরের কোনো হদিস নেই। সেই সকালে বেরিয়েছে, এখনও আসছে না। সবার বলা বলিতে মেঘ রেডি হতে চলে গেছে। মেঘ লাল রঙের একটা গাউন পরেছে। চুলগুলো বেনি করে সামনের দিকে রেখেছে। এক হাতে ঘড়ি, আরেক হাতে আবিরের দেওয়া কাচের চুড়ি থেকে এক সেট লাল চুড়ি পরেছে। আজ কানে বড় দুল দিয়েছে। ঠোঁটে লাল টকটকে লিপস্টিক, চোখে আইলাইনারের সাথে হালকা করে কাজল দেওয়া। আগে মেঘ গাঢ় করে কাজল দিত, কিন্তু আবিরের ভয়ে এখন কাজল দেওয়া ছেড়ে দিয়েছে। হঠাৎ হঠাৎ হালকা করে একটু দেয়। মেঘ রেডি হয়ে সোফায় বসে ফোন চাপছিল। এর মধ্যে আবির বাসায় এসেছে। আর চোখে মেঘকে খানিক দেখেই দ্রুত রুমে চলে গেছে। 20 মিনিটের মধ্যে শাওয়ার নিয়ে একেবারে রেডি হয়ে নিচে নেমেছে। আজকেও পাঞ্জাবি পরেছে। আবিরের পাঞ্জাবিটা বেশ কয়েকটা রঙের কম্বিনেশনে তৈরি, তবে সেটাতে লাল রং একটু বেশিই ভাসছে। মেঘের ইচ্ছে পূরণ হয়েছে দেখেই মাথা নিচু করে মুচকি হাসল। আবির বাসা থেকে বেরিয়ে যাচ্ছে। পেছন পেছন মেঘও ছুটল। মেঘকে ছুটতে দেখে আবির থমকে দাঁড়ালো। মেঘ কাছে আসতেই শান্ত স্বরে বলল, ওখানে একদম শান্ত থাকবি। ফুপ্পিকে তুই চিনিস না, আর আজকের জন্য জান্নাত আপুকেও চিনিস না। ওদের দেখে উত্তেজিত হয়ে জড়িয়ে ধরতে যাবে না, মনে থাকবে? আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনি সকাল থেকে কোথায় ছিলেন? ফুপ্পি দুশ্চিন্তা করতে করতে অসুস্থ হয়ে পড়েছিল। আইরিন কল দিয়ে কান্নাকাটি করছিল, তাই বাসায় গিয়েছিলাম। মেঘ উদ্বিগ্ন কণ্ঠে বলল, আমার ফুপ্পির জন্য খুব টেনশন হচ্ছে, আর আমার আব্বুর জন্য বেশি টেনশন হচ্ছে। আচ্ছা যাই হোক, তুই মুড অফ করে থাকিস না। বাসার সকলের সঙ্গে ঘোরার ইচ্ছে পূরণ হতে যাচ্ছে, সেটাতেই ফোকাস কর। মেঘ কথা না বাড়িয়ে সোজা গাড়িতে গিয়ে বসল। একটু পর মিম আদি সহ সকলেই চলে এসেছে। বাসার আশেপাশে সুন্দর নিরিবিলি জায়গা ঘুরে ঘুরে হালকা নাস্তা করে পরিশেষে রমনা পার্কে আসলো। আবির আর তানভীর এমন ভাব নিচ্ছে যে বাবা চাচার কথা ছাড়া আর কোনো দিকে যায় না। রমনা পার্কে যাবে কি না সেই অনুমতিও বাবার কাছ থেকে নিয়েছে আবির। শান্ত পরিবেশে হাঁটছে সকলে। মেঘের কথা মাথায় রেখে আলী আহমদ খান নিজেই মিম মেঘদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছেন, এটা সেটা গল্প বলছেন। সামনের দিকে 3 ভাই, মিম আদি মেঘ, তারপর 3 বউ, সবশেষে আবির আর তানভীর। ফুপ্পির কথা জানতে মেঘ ইচ্ছে করেই সেখান থেকে পেছনে আসছে, কিন্তু পরিস্থিতি বেশ ঠান্ডা। আবির তানভীর কোনো কথা বলছে না। আবির ফোনে কাকে যেন মেসেজ পাঠাচ্ছে। তানভীর আবির কারো কাছে পাত্তা না পেয়ে মেঘ চলে যেতে নিলে আবির আচমকা মেঘের হাতের কবজিতে শক্ত করে ধরে। মেঘ পেছনে ফিরতেই আবির চোখে ইশারা করল সামনে না আগানোর জন্য। সামনে সবার হাঁটা হঠাৎই থেমে গেছে। মেঘ এবার ঘাড় ফিরিয়ে তানভীরকে দেখার চেষ্টা করল। তানভীর কিছুই দেখেনি ভাব করে মেঘকে ক্রস করে সামনের দিকে গিয়ে মেঘকে আড়াল করে দাঁড়িয়েছে। আবির মেঘের হাত ধরে রেখেছে। এই দৃশ্য যেন কারোর নজরে না পড়ে, তার জন্যই আড়াল করে দাঁড়িয়েছে। মালিহা খান জান্নাতকে দেখেই এগিয়ে গেছেন। বাকিরা সেখানেই দাঁড়িয়ে আছে।
মালিহা খান উত্তেজিত কণ্ঠে বললেন, আরে জান্নাত, কেমন আছো? জান্নাত একগাল হেসে উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন আন্টি? আপনারা সবাই বুঝি ঘুরতে এসেছেন? আলহামদুলিল্লাহ ভালো। মেঘের আবদার আজকের স্পেশাল দিনে সবাইকে নিয়ে ঘুরতে যাবে, তার জন্য আসলাম। জান্নাত এবার আলী আহমদ খানকে উদ্দেশ্য করে বললেন, আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো তো? জি আলহামদুলিল্লাহ। হালিমা খান স্বাভাবিক কণ্ঠে শুধালেন, তা জান্নাত, তুমি কি একা এসেছো? জান্নাত হাসি মুখে বলল, না, বলে ঘাড় ফিরিয়ে তাকিয়ে গাছের নিচে বসা মহিলার দিকে তাকালো। মালিহা খান কিছুটা পিছিয়ে আলী আহমদ খানের কাছাকাছি এসে আস্তে করে বললেন, উনি মনে হয় জান্নাতের আম্মু। আপনাকে যে বলেছিলাম, কিছুই তো বললেন না। আজকে তাহলে আমাদের বাসায় দাওয়াত দিবনে, আপনি কি বলেন? ঠিক আছে, তোমার যেহেতু এত ইচ্ছে দিয়ে দাওয়াত, আমার কোনো সমস্যা নেই। মালিহা খানের মুখে উজ্জ্বলতা ঝলঝল করছে। উত্তেজিত কণ্ঠে জান্নাতকে প্রশ্ন করলেন, উনি তোমার আম্মু না? ডাকো, একটু কথা বলি। জান্নাত ঘাড় ঘুরিয়ে তাকালো। আম্মু এদিকে আসো। ঠোঁটে হাসি রেখেই জান্নাত মালিহা খানকে বললেন, উনি আমার শাশুড়ি আম্মু। সহসা স্তব্ধ হয়ে গেছে সব কিছু। মালিহা খান অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে জান্নাতের দিকে। জান্নাতের কথা শুনে আলী আহমদ খানও কপাল কুঁচকালেন। মালিহা খান প্রায়ই আবিরের জন্য জান্নাতের কথা বলেন, কিন্তু আলী আহমদ খান তেমন সাড়া দেননি বলে এতদিন কিছুই বলতে পারেননি। অথচ সেই মেয়ে বিবাহিত। ওনাদের সাথে সাথে বাকিরাও অবাক চোখে তাকিয়ে আছে। মালিহা খান এতটাই শকড যে কিছুই বলতে পারছেন না। এদিকে আবির মেঘের হাত ধরেই রেখেছে, যাতে মেঘ কোনোভাবেই সামনে না যায়। তানভীর মেঘের সামনে দাঁড়ানো, তাই মেঘ জান্নাত আপুর কথা শুনলেও আপুকে দেখতে পারছেন না। মেঘ ঘাড় কাত করে জান্নাতকে দেখার চেষ্টা করছে। আকলিমা খান খানিক ভেবে প্রশ্ন করলেন, তোমার বিয়ে কবে হয়েছে? অক্টোবরের 12 তারিখ আন্টি। মালিহা খান এবার দ্বিতীয়বারের মতো আশ্চর্য হলেন। আজ ফেব্রুয়ারির 14, মানে 4 মাসের উপরে হয়েছে জান্নাতের বিয়ে হয়েছে, অথচ উনি তাকে ছেলের বউ বানাতে উঠে পড়ে লেগেছিল। হালিমা খান বললেন, আমাদের বললে না তো। আসলে আন্টি, হুট করে বিয়ের দিন তারিখ ঠিক হয়েছিল, আর ওই রকম প্রোগ্রামও করা হয়নি, তার জন্য আর বলা হয়নি। তা তোমার হাজবেন্ড কি করে? জবের জন্য আপাতত দেশের বাহিরে আছেন। দোয়া করবেন আমাদের জন্য। ফি আমানিল্লাহ। স্বামী সংসার নিয়ে সুখে থাকো। মালিহা খানের চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেছে। জান্নাতকে দেখে যতটা উত্তেজিত ছিল, এখন ঠিক ততটাই নিরুদ্বেগ। কোমল দৃষ্টিতে জান্নাতের দিকে তাকিয়ে আছে। জান্নাত পুনরায় একটু উচ্চস্বরে ডাকল, কি হলো আম্মু, আসো। এবার মহিলা উঠলেন, মাথায় ওড়না দেওয়া। মাথা নিচু করে এগিয়ে এসে ভরাট শীতল কণ্ঠে বললেন, আসসালামু আলাইকুম। আস্তে করে সকলেই সালামের উত্তর দিয়ে তাকালেন সেই মহিলার দিকে। মহিলা মুখ তুলে তাকাতেই চোখাচোখি হলো আলী আহমদ খানের সাথে, পাশে তাকাতেই মোজাম্মেল খান। প্রকৃতি যেন থমকে গেছে। মুহূর্তেই নিস্তব্ধতায় ছেয়ে গেছে সবকিছু। মাহমুদা খানের দৃষ্টি একে একে সকলকে দেখছে। মালিহা খান, ইকবাল খান, পেছনে হালিমা খান আর আকলিমা খানকেও এক পলক দেখে নিলেন। আবিরের হাতে থাকা মেঘের ছোট্ট হাতটা থরথর করে কাঁপছে। ভয়ে বুকের ভেতর হৃৎপিণ্ড ছুটছে এদিক সেদিক। হাত পা ঠান্ডা হয়ে আসছে। 28 বছর পর মুখোমুখি হয়েছে ভাই বোন। কি হতে চলেছে ভেবেই মেঘের শরীর ঘামতে শুরু করেছে। আবির 2 কদম এগিয়ে মেঘের পাশে দাঁড়ালো। মেঘের হাত ছাড়তেই মেঘ ব্যালেন্স হারিয়ে পড়তে নিলে আবির তৎক্ষণাৎ ডান হাত দিয়ে মেঘের কনুইয়ের উপর চেপে ধরল। মেঘ আর চোখে আবিরের দিকে তাকাতেই আবির মলিন হেসে প্রখর তপ্তস্বরে বলল, হেই রিল্যাক্স, কিচ্ছু হয়নি। মেঘ শীতল চোখে আবিরের মুখের পানে তাকিয়ে আছে। কপালের ঘাম বেয়ে বেয়ে নিচে পড়ছে। দুশ্চিন্তায় দুধের ন্যায় মুখবিবর রক্তাভ হয়ে গেছে। মেঘ অল্পতেই ইমোশনাল হয়ে যায়। পরিস্থিতি সামলানোর আগেই ভেঙে পড়ে। আবির পকেট থেকে রুমাল বের করে আলতোভাবে মেঘের কপাল, নাক, থুতনি মুছতে মুছতে বলল, এই পাগল, এত টেনশন কিসের তোর? আমি আছি তো নাকি? আবির মেঘের মাথায় হাত বুলোতে বুলোতে ধীর কণ্ঠে বোঝাচ্ছে। মেঘও শান্ত মেয়ের মতো আবিরের কথা শুনছে।
এদিকে মাহমুদা খানের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে সকলেই। 28 বছর পর কাউকে হুট করে দেখলে চেনাই সম্ভব না। বেশ কিছুক্ষণ পর ইকবাল খান শ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে বললেন, আপা। মিম আদি একবার আব্বুর মুখের দিকে তাকাচ্ছে, আবার মহিলাকে দেখছে, আর ঘাড় কাত করে বাকিদের দেখছে। হালিমা খান আর আকলিমা খান মাহমুদা খানকে বাস্তবে দেখেননি, দু একবার শুধু ছবিতেই দেখেছিলেন, তাই তেমন চিনে না। মোজাম্মেল খান ভারী কণ্ঠে বললেন, তুই? মালিহা খান এখনও নিশ্চুপ। জান্নাতের বিষয়টাতেও এখনও স্বাভাবিক হতে পারছেন না। তার উপর এত বছর পর ননদের সাথে দেখা, সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে ওনার। এদিকে আলী আহমদ খানও পাথরের ন্যায় দাঁড়িয়ে আছেন। মিম আর আদি দুজনে বেশ কিছুক্ষণ মুখ চাওয়াচাই করে অবশেষে আব্বুকে প্রশ্ন করল, আব্বু, উনি কে? ইকবাল খান উত্তর দিতে পারছেন না। নিজের সন্তানের সামনে বোনকে কি বলে পরিচয় দিবেন সেটাও বুঝতে পারছেন না। ইকবাল খান অসহায়ের মতো তাকিয়ে আছেন মোজাম্মেল খানের দিকে। মিম একবার প্রশ্ন করে থেমে গেলেও আদি বারবার প্রশ্ন করেই যাচ্ছে, কেউ কোনো উত্তর দিচ্ছে না। দীর্ঘ সময় নীরবতা ভেঙে মাহমুদা খান জিজ্ঞেস করলেন, কেমন আছো ভাইজান? একমাত্র বোনের মুখে ভাইজান ডাক শুনে আলী আহমদ খানের বুকটা কেঁপে উঠল। ঢোক গিলে অনুষ্ক স্বরে বললেন, আলহামদুলিল্লাহ। স্নিগ্ধ শীতল পরিবেশ, পাখিদের কিচিরমিচির শব্দ ব্যতীত আর কোনো শব্দ নেই। কেউ কোনো কথা বলছে না, আবার জায়গা থেকে নড়ছেও না। আদি কিছুক্ষণ থেমে থেমে আবার প্রশ্ন করে। মাহমুদা খানের পরিচয় জানতে চায়, কিন্তু কেউ কিছু বলে না। জান্নাত সশরীরে এতক্ষণ উপস্থিত থাকলেও তার মনোযোগ ছিল ফোনে। আসিফ কল দেওয়ায় ফোন নিয়ে একটু দূরে চলে গিয়েছিল। কথা শেষ করে এগিয়ে আসতে আসতে স্বাভাবিক কণ্ঠে বলল, আম্মু, কথা শেষ হয়নি, চলো বাসায় যাই। মাহমুদা খানের গলায় কান্না আটকে আছে। এত বছর পর ভাইদের স্বচক্ষে দেখছেন, ঠিকমতো কথা বলতেও পারছেন না। মাহমুদা খান শীতল কণ্ঠে বললেন, আসছি ভাইজান। মাহমুদা খান জান্নাতের পাশে হেঁটে যাচ্ছেন। প্রত্যেকেই সেদিকে তাকিয়ে আছে। প্রতিটা সদস্যদের ভেতর খুঁড়ে শুধু দীর্ঘশ্বাস বেরিয়ে আসছে। আলী আহমদ খান, মোজাম্মেল খান সহ সকলেই আজ কঠিন সত্যের মুখোমুখি হয়েছে। সন্তানদের প্রশ্নের উত্তর না পারছে সত্যি বলতে, আর না পারছে এড়িয়ে যেতে। মেঘ আমিরের দিকে তাকিয়ে ভ্রু কুচকাল। আবির নিঃশব্দে ডান ভ্রু উঠাতেই মেঘ বিড়বিড় করে বলল, ফুপ্পি চলে গেল কেন? আমি বলেছি চলে যেতে। কেন? আবেগ, অনুভূতি, ভালোবাসা 28 বছর যাবৎ চাপা পড়ে কঠিন পাথরের রূপ নিয়েছে। সেই পাথর 5-10 মিনিটে গলবে না, তার জন্য পর্যাপ্ত সময় লাগবে। স্তব্ধ পরিবেশ স্তব্ধ রেখেই সকলেই বাসায় ফিরে এসেছে। কারো মুখে কোনো কথা নেই। বাসায় আজ রান্না নেই, খাওয়া দাওয়া নেই। মাদিও আজ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। 3 বউ রান্নাঘরে দাঁড়িয়েই ঘণ্টাখানেক আলোচনা করেছে। 3 ভাইয়ের মনে কি চলছে কে জানে। 3 জনই 3 জনের রুমে চলে এসেছে। কি ভাবছে কে জানে। তানভীর বাসায় ফিরে আবার বেরিয়েছে। টুকিটাকি কাজ ছিল, সেগুলো শেষ করে বন্যাদের এলাকায় এসেছে, কিন্তু বন্যার কোনো হদিস নেই। আজকের স্পেশাল দিনে বন্যার দেখা পাবে না ভাবতেই ভেতরটা মোচড় দিয়ে ওঠে। সন্ধ্যার পর হয়ে গেছে, বন্যার বের হওয়ার কোনো সম্ভাবনা নেই, কিন্তু তানভীরের মন যেতেও চাইছে না। প্রায় 1 ঘন্টা অপেক্ষার পর তানভীর বন্যাকে কল দিল। বন্যা কল রিসিভ করতেই তানভীর বলল, এই মেয়ে, কোথায় আছো? তানভীরের ধমকের স্বরে বলা কথাতে বন্যা না চাইতেও কেঁপে ওঠে। সদ্য ঘুম থেকে উঠে মেয়েটা নরম স্বরে বলে উঠল, বাসায়। কেন? আমি তোমাদের বাসার গলির সামনে দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি আসো। মানে? আসতে বলছি, আসো। বলেই তানভীর কল কেটে দিয়েছে। বন্যা শোয়া থেকে উঠে বসে, ফোনের নাম্বারটা আবারও চেক করে। সত্যি সত্যি তানভীর ভাই, কিন্তু উনি হঠাৎ এখানে এসে কেন কল দিবেন, এটাই ভেবে পাচ্ছে না বন্যা। চোখে মুখে অল্প পানি ছিটিয়ে টাওয়াল দিয়ে মুছল কিনা ছুটে গেল নিচে। সদ্য ঘুম থেকে ওঠায় চুলের অবস্থাও নাজেহাল, কিন্তু আঁচড়ানোর সময় নেই। নিচে বন্যার ভাই টিভি দেখছিল। বন্যাকে ছুটতে দেখে শুধায়, ছোট্ট আপু, পাগলের মতো কোথায় যাচ্ছিস? সামনেই। কি হয়েছে বল আমায়। কিছুই হয়নি, তুই টিভি দেখ। বলেই বন্যা দৌড়ে বেরিয়ে গেছে।
গলির ঠিক সামনেই তানভীর দাঁড়িয়ে আছে। তানভীরকে দেখা মাত্রই দৌড়ের গতি কমে গেছে। ধীর গতিতে এগিয়ে গেল। গলায় ওড়না প্যাঁচানো, চুল অগোছালো, মুখ মলিন হয়ে আছে। তানভীর কপাল গুটিয়ে সূক্ষ্ম নেত্রে বন্যাকে নিরীক্ষণ করল। বন্যা কিছু বলার আগেই তানভীর ভারী কণ্ঠে বলল, সন্ধ্যাবেলা চুল ছেড়ে বের হয়েছ কেন? আর চুলের এ দশা কেন? মাথায় ওড়না দাও। বন্যা মাথায় ওড়না দিতে দিতে নিরুদ্বেগ কণ্ঠে জবাব দিল, ঘুমিয়েছিলাম। অসময়ে ঘুমাও কেন? সন্ধ্যাবেলা ঘুমোতে নেই, তুমি জানো না? জানি, ঘুম পাচ্ছিল তাই। হাতের কি অবস্থা দেখি। বন্যা আস্তে করে হাত বাড়ালো। ব্যান্ডেজ খুলে ফেলেছে। তানভীর বন্যার হাতে ধরে ফোনের আলো দিয়ে ভালোভাবে হাতটা দেখল। তারপর ধীর স্বরে বলল, দেখে শুনে কাজ করতে পারো না? কিছু ঔষধ বন্যার হাতে দিয়ে বলল, এই ঔষধগুলো ঠিকমতো খেও, তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। গতকালই নিয়ে আসতাম, কিন্তু জরুরি কাজে বের হয়েছিলাম আর এত রাতে বের হতে পারবে না, তাই আসিনি। আমি ওষুধ খাচ্ছি। আজ থেকে এগুলো খাবা। আন্দাজে আনিনি, ডাক্তারের সাথে কথা বলে নিয়ে এসেছি। এটুকু বিশ্বাস রাখতে পারো। বিশ্বাসের কথা আসছে কোথা থেকে? আমি বলছিলাম, আর কিছু বলতে হবে না, খাবার খেয়ে এগুলো খেয়ে নিও। নাও। এত কিছু কেন এনেছেন? এসবের কোনো দরকার ছিল না। তাহলে কি দরকার বলো, এনে দিয়ে যাচ্ছি। আল্লাহ, কিছুই দরকার নাই আমার। মেঘ কোথায়? বাসায়। কল দিলে কল ধরে না, একটু বলে দিবেন প্লিজ। বনু একটু টেনশনে আছে, টেনশন ফ্রি হলে নিজেই কল দিবে। বন্যা চিন্তিত কণ্ঠে শুধালো, কি হয়েছে? তেমন কিছু না, বাসায় একটু সমস্যা চলতেছে জানোই তো। বনু অল্পতেই হাইপার হয়ে যায়, এই আর কি। বন্যার মাথায় আবির ভাইয়ার কথা ঘুরছে। বাসার আর কোনো সমস্যার কথা বন্যার মাথায় আসছে না। তবে কি আবির ভাইয়ের সঙ্গে সমস্যা হয়েছে? বন্যা উদ্বিগ্ন কণ্ঠে আবারও প্রশ্ন করল, বাসায় কি সমস্যা হয়েছে বলা যাবে প্লিজ? বনুকে জিজ্ঞেস করো, বনুই বলবে। সন্ধ্যার পর এতক্ষণ বাহিরে থাকা ঠিক না, বাসায় চলে যাও। জি আচ্ছা, ধন্যবাদ। বন্যা গলি দিয়ে চলে যাচ্ছে। লাইটের আলোতে তানভীর চেয়ে সেই দৃশ্য দেখছে। এদিকে বাসার হিমশীতল পরিবেশ দেখে মেঘের খুব চিন্তা হচ্ছে। মেঘ বাসায় ফিরে ফুপ্পির সঙ্গে কথা বলেছে। বেশ কিছু সময় যাবৎ আবির সোফায় হেলান দিয়ে বসে আছে। ড্রয়িং রুমে আর কেউ নেই। মেঘ বেলকনি থেকে আবিরকে দেখেই নিচে আসলো। আবিরের চোখ বন্ধ দেখে মেঘ মৃদুভাবে ডাকল, আবির ভাই। আবির চোখ মেলে আর চোখে তাকালো, কিছুই বলল না। মেঘ আবারও বলল, এখানে বসে আছেন কেন? রুমে যান। রুমে যেতে ভয় লাগছে। আব্বুর নিস্তব্ধতা আমায় খুব ভাবাচ্ছে। আর কারোরটা জানি না, তবে আব্বুর জন্য খুব চিন্তা হচ্ছে। বড় আম্মুও খুব কষ্ট পাইছে। জান্নাত আপুর বিষয়টা আগে জানিয়ে দিলেই হতো। আম্মুর কষ্ট পাওয়াটা আহামরি কিছুই না। আমি বারবার বারণ করা সত্ত্বেও আমার বউ ভাবতে হয় কেন? কয়েকবার বলার পরেও যেহেতু মানেনি, তাই আমি আর কিছুই বলিনি। বউ ভাবতে থাকুক, আমার না হোক, আসিফ ভাইয়ার বউ তো। আমি যেটা চেয়েছিলাম ওটা হয়নি। কি চাইছিলেন? তানভীরকে দিয়ে জান্নাতকে আনাইছি। তানভীর আর জান্নাতের বয়স কাছাকাছি। আমি ভাবছি আম্মু বা মামনি করলে তানভীরকে নিয়ে সন্দেহ করবে, আর আমি ওইটাকে কাজে লাগাবো। উল্টো আমি ফেঁসে গেছি। আম্মু ডিরেক্ট আমার বউ বানানোর চিন্তা করে ফেলেছে। তার মানে এসব আপনাদের প্ল্যান? হ্যাঁ, সবটাই পরিকল্পিত। আগে যে বলেছেন আমার জন্য জান্নাত আপুকে এনেছিলেন, তোর জন্যই তো আনছি। ফুপ্পি কি তোর না? চান্স কি তুই পাসনি? তাহলে কার জন্য করছি এসব? মেঘ নিশ্চুপ। আবির পুনরায় বলল, তোর জন্য যদি শুধু শিক্ষক লাগতো, তবে এই শহরে ভালো শিক্ষকের অভাব ছিল না। তারা তোকে দায়িত্ব নিয়ে পড়িয়ে চান্সও পাওয়াতো। কিন্তু ফুপ্পির সাথে কিভাবে সম্পর্ক ঠিক করব তা ভেবে পাচ্ছিলাম না। একমাত্র উপায় ছিল জান্নাত। জান্নাত তোকে পড়ালে আর তুই চান্স পেলে, বাসার মানুষের জান্নাতের প্রতি পজিটিভ চিন্তা আসবে। তখন ধীরে ধীরে ফুপির সংস্পর্শে আসা যাবে। আরেকটা হচ্ছে বউ বানানোর চিন্তা। ওইটা আসলে শুরুতে ছিল না। তানভীরকে দিয়ে আনাইছিলাম কারণ আমি দেশে ছিলাম না। দেশে ফিরে আমি টিচার কিভাবে পাবো? তাছাড়া জান্নাত যে রাকিবের বোন, এটা জানলে সবাই শিওর ধরে নিত আমার জান্নাতের সাথে সম্পর্ক। এই জন্যই মূলত তানভীরকে দিয়ে আনানো।
কিন্তু তাতে কোনো লাভ হলো না। মেঘ কপাল চুলকে বিড়বিড় করে বলল, আপনি খুব চালাক। মাগনা হিটলার বলি না আপনাকে। চালাক আর হতে পারলাম কোথায়? নিয়তির বেড়াজালে বন্দি হয়ে আছি আমি। কি হয়েছে? কিছু না, রুমে গিয়ে রেস্ট নে। মেঘ রুমে এসে টেবিলের উপর মাথা রেখে চোখ বন্ধ করে শুয়ে আছে। 20-25 মিনিট পর আবির দরজায় আসলো। ঠান্ডা কণ্ঠে বলল, আসবো? মেঘ মাথা তুলতেই দেখল আবির। মৃদু হেসে বলল, আসুন। আবির হাতে নুডলসের বাটি নিয়ে রুমে ঢুকল। মেঘের টেবিলে নুডলসের বাটি রেখে বলল, রাতে রান্না করেনি, এটা খেয়ে নে। নুডলস আপনি রান্না করেছেন? হ্যাঁ। আপনি নুডলসও রান্না করতে পারেন? জি ম্যাডাম। আর কি কি পারেন? কি খেতে চান বলুন শুধু। বাব্বা, এত কনফিডেন্স? মেঘ মায়াবী দৃষ্টিতে আবিরকে দেখছে। আবিরের কণ্ঠে এই শুনলে অষ্টাদশীর কোমল হৃদয়ে ঘূর্ণিঝড় শুরু হয়ে যায়। মাত্র রান্না করে আসায় আবিরের শরীর কিছুটা ঘেমে গেছে। ঘামে ভেজা কপালে চুল লেপ্টে আছে। নাকের ডগায় ঘাম চিকচিক করছে। দাড়িগুলোতে চোখ পড়তেই অষ্টাদশী ঢোক গিলল। সম্পূর্ণ আবিরই অষ্টাদশীর প্রিয়, তবে আবিরের দাড়ি অষ্টাদশীর ইমোশন। দাড়িতে নজর পড়তেই ছুতে ইচ্ছে করছে, গা শিউরে ওঠে। আবিরের দাড়ি দেখতে দেখতে আবিরের গালে কিস করার ঘটনা মনে পড়ে গেল। অমনি মেঘ লজ্জায় মাথা নিচু করে ফেলল। আবির মৃদুস্বরে শুধালো, কি হয়েছে? কোনো সমস্যা? মেঘ মনে মনে আওড়ালো, আপনি মানুষটা আগাগোড়াই সমস্যা। মায়ার চাদরে আবদ্ধ করে দিনকে দিন আমার প্রগাঢ় মনকে অনুগ্রহ করে তুলেছেন। কি ভাবছিস? তেমন কিছু না। বল শুনি। বলবো? বল। ধমক দিবেন না তো? না, ধমক দিব না। তোর মনে যা যা অজ্ঞাত কথা আছে বল, সব শুনবো আমি। আমি বলতেই মেঘের ফোনে কল বেজে উঠল। মেঘ ফোন হাতে নিয়ে দেখল মিনহাজের কল। আবিরের চোখে মিনহাজের নাম পড়া মাত্রই আবিরের রগে রগে রক্ত সঞ্চালন বেড়ে গেছে। রাগে শরীর গরম হতে শুরু করেছে। চোখ রক্তাভ হয়ে আছে। মেঘ কল কেটে দিয়েছে, তারপরেও আবার কল দিয়েছে। আবির ফ্লোরের দিকে তাকিয়ে রাগ কমানোর চেষ্টা করছে। আজকের স্পেশাল দিনে আবির মেঘকে একটুও সময় দিতে পারেনি। তাই ভেবেছিল আজ মেঘের মনের সুপ্ত অনুভূতি জানবে, যতটা সম্ভব মেঘকে আশ্বস্ত করবে। কিন্তু মিনহাজ কল দিয়ে সব ধ্বংস করে দিয়েছে। মিনহাজের দ্বিতীয় কল রিসিভ করল মেঘ। মিনহাজ আধো আধো কণ্ঠে বলল, বেবি, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। কথা কানে ঢোকা মাত্র আবিরের কান দিয়ে গরম বাতাস বের হতে শুরু করেছে। ক্রোধে এক হাতে কপালের দুপাশ চেপে ধরেছে। বসে থাকার ইচ্ছে করছে না। বসা থেকে উঠে দীর্ঘ কদম ফেলে রুম থেকে বেরিয়ে গেছে। মেঘ আবিরের প্রস্থানের শব্দ শুনেই ঘাড় ফিরিয়ে দেখল। রাগে গজগজ করতে করতে মিনহাজকে বলল, হারামি, রাখ তোর ভ্যালেন্টাইন। আমার ভ্যালেন্টাইনের 18টা বাজাই দিছস। আমায় বেবি বলবি না বানর, তুই জীবনেও ভালো হবি না। কল কেটে দেওয়ার পরপর বারবারও কেন কল দিচ্ছিস? আমার কপালটাই খারাপ। দূর, ভাল লাগে না। বাই। মেঘ রাগে ফুঁসতে ফুঁসতে কল কেটে দিয়েছে। আবির ভাই যখনই মেঘের কাছাকাছি আসে, একটু শান্তশিষ্টভাবে কথা বলে, তখনই কেউ না কেউ বাধা দেয়। মেঘের মেজাজ চরমে। বন্যা ফোন দিচ্ছে। কল কেটে রাগে ফোন বন্ধ করে রেখে দিয়েছে। এদিকে আবিরের আক্রোশ ক্রমে ক্রমে বাড়ছে। নিজের প্রতি বড্ড রাগ হচ্ছে। আজ মনে হচ্ছে মিনহাজ আর তামিমকে প্রথম দিনই ওয়ার্নিং দেওয়ার দরকার ছিল। তানভীর আর রাকিব এতবার বলার পরেও আবির সায় দেয়নি। প্রতিনিয়ত এদের আচরণে নিজেই অতিষ্ঠ হয়ে যাচ্ছে। আবির আজ পর্যন্ত মেঘকে ভালোবেসে বেবি ডাকতে পারল না। কোথাকার কোন ছেলে বেবি বলে সম্বোধন করছে। আবির বারান্দার গ্রিলে মাথা রেখে দাঁড়িয়ে আছে। ক্ষণে ক্ষণে রক্ত টকবক করে উঠছে। ঘণ্টাখানেক পর আবির আবারও নিচে এসেছে। রাত 12টা নাগাদ সোফাতেই শুয়েছিল। 12টার পর রুমে গিয়ে ঘুমিয়েছে। 1 ঘন্টাও হয়নি নিচে চিল্লাচিল্লির শব্দে আবির তাড়াহুড়ো করে ছুটে এসেছে। মেঘ, তানভীর, ইকবাল খান, মোজাম্মেল খান সকলেই সজাগ হয়ে গেছে। আবিরের আব্বুর শরীর খারাপ লাগছে। মাথা কেমন করছে, শরীর ঘামতেছে। ইকবাল খান আর মোজাম্মেল খান তড়িঘড়ি করে গাড়ি বের করতে চলে গেছেন। এদিকে মালিহা খানের কান্না
বাকি দুজনকেও থামাতে পারছেন না। হাসপাতালে যেতে চাচ্ছেন। আবির বুঝিয়ে শুনিয়ে মাকে রেখে গেছে। আবির আর তানভীর আলী আহমদ খানকে বের করেছে। এদিকে মেঘ অঝরে কাঁদছে। বড় আব্বুর সঙ্গে ওকে নিতেই হবে। ঘরে মায়ের কান্না থামাতে পারছে না। এদিকে মেঘ মেইন গেট পেরিয়ে বাইরে এসে কেঁদেই যাচ্ছে। রাত প্রায় 2টা বাজতেছে। আবির কয়েকবার মেঘকে ভেতরে যেতে বলেছে, কিন্তু মেঘ জায়গা থেকে নড়ছে না। বাধ্য হয়ে আবির এসে মেঘের 2 চোখ মুছে দুগালে হাত রেখে গুরুতর কণ্ঠে বলল, কান্না করিস না প্লিজ, আব্বুর কিচ্ছু হয়নি। মনে হচ্ছে অতিরিক্ত দুশ্চিন্তায় প্রেশার বেড়েছে। তোরা সবাই যদি এভাবে কান্না করিস, আমি কিভাবে সব কিছু সামলাবো বল? তুই আম্মুর কাছে যা প্লিজ, আম্মুকে শান্ত করে ওষুধ খাইয়ে দিস, আর আম্মুর কাছেই থাকিস। মেঘ কাঁদো কাঁদো গলায় বলল, ঠিক আছে।